আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছো। কোভিড-19 মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 6 মাস যাবৎ তোমাদের সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয়নি এবং শ্রেণী কার্যক্রমও আমরা পরিচালনা করতে পারিনি। এমতো অবস্থায় তোমরা সবাই ভালো আছো এটা জেনে আল্লাহর কাছে শুকরিয়া। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমাদের কামনা। তবে এই ভাইরাসের জন্য যে সমস্ত নিয়ম কানুনগুলি আমাদের শারীরিক এবং মানসিকভাবে গ্রহণ করা দরকার, আমরা সেইভাবেই চলার চেষ্টা করব। সব সময় তোমরা হাত ভালোভাবে ধৌত করবা এবং সচরাচর বাইরে বের হইবা না। তবে তোমাদের জন্য এখন একটি এই মহামারীর ভিতরেও একটি সুখবর আছে যে অনেক দিন পর্যন্তই তোমাদের সাথে আমাদের শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা হয়নি, কিন্তু এখন শিক্ষামন্ত্রীর নির্দেশে আমাদের প্রধান শিক্ষকের উদ্যোগে অনলাইন ক্লাসের সুযোগ করা হয়েছে। এই কথাটি শুনে তোমাদের অবশ্যই ভালো লেগেছে আশা করি। তাই আমি আমাদের প্রধান শিক্ষককেও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা 16ই মার্চ পর্যন্ত তোমাদের সাথে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছি। এরপর থেকে 17ই মার্চ থেকে আজকে প্রায় 6 মাস যাবৎ তোমাদের সাথে আর কোনো কথা বলা হয়নি। তাহলে আমি তোমাদের 10ম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়িয়েছি। সেখানে আমরা 16ই মার্চ পর্যন্ত অনেকগুলি চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। আজকে এই সুযোগ পেয়ে আবার আমি তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে নতুন বিষয়টি দেখো, আমরা সাধারণত দুটি অংশকে মানে দুইটা অংশকে এক করাকে অর্থাৎ মিলনের মাধ্যমে আমরা কি বলতে পারি এই যে শব্দটাকে। তাহলে দুইটা অংশকে যদি আমরা মিলন ঘটাই, তাহলে ব্ল্যাকবোর্ডেও তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখেও রেখেছি যে তাহলে দুইটা অংশে যখনই মিলন ঘটে, দুইটা অংশকে এক করা হয়, তখন তাকে সন্ধি বলে। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে সন্ধি। এখন এখানে আমরা একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাই যে আমাদের অতি পরিচিত একটি শব্দ, মানে যেটার সাথে আমাদের সর্বক্ষণে সময় নিয়ে কথাবার্তা এবং আমাদের চলাফেরা। এই যে দেখো বিদ্যালয়, এই বিদ্যালয় একটা শব্দ, কেমন? তাই এই শব্দটাকে আমরা দুইটা শব্দের মিলনে, এই দুইটা অংশের মিলনে আমরা এটাকে লিখলাম বিদ্যালয়। এখন এই বিদ্যালয়টাকে আমরা কি করব? আমরা জানি সন্ধির অর্থই হচ্ছে মিলন। তবে আমরা সাধারণত আমাদের পরীক্ষায় মিলন জিনিসটা আসে না, আসে কি বিচ্ছেদ। তাইলে আমরা এই বিচ্ছেদটা করলাম। এখন আমরা দেখো যে এখানে বিদ্যা যোগ আলয়, তাইলে এই বিদ্যালয়কে আমরা ভাঙাতে গিয়ে কি পেলাম? যে দুইটা শব্দ পেলাম, একটা হলো বিদ্যা আর একটা হলো আলয়। এখন
এই যে বিদ্যা এবং আলয় দুইটাকে আমরা এক করলাম কিসের মাধ্যমে? কি এখানে আমরা মিলনটা কিসের ঘটালাম? দেখো যে শব্দে শব্দের মিলন ঘটালাম, না বর্ণে বর্ণের মিলন ঘটালাম, না ধ্বনি ধ্বনির মিলন ঘটালাম। আসলে আমরা যখনই এটার মিলনটা আমরা ঘটাতে যাব, শব্দে দেখা যায় যে উপরের উদাহরণ থেকে দেখা যায় যে এখানে বর্ণ অথবা যখন আমরা মুখে উচ্চারণ করি তখন বলি এটাকে ধ্বনি, আর যখন আমরা লিখিত আকারে দেখাই তখন হয় কি বর্ণ। তাহলে এখানে এই বর্ণটা আমরা কিভাবে আনলাম? দেখো যে বিদ্যা লিখতে এখানে আমাদের সর্বশেষ বর্ণটা আছে কি আ। তাইলে প্রথম শব্দের শেষ বর্ণ এবং শেষ শব্দের প্রথম বর্ণ আসবে। যোগ হলো কি আলার আছে, প্রথম বর্ণ আছে কি আ। তাইলে উভয় মিলে কি হলো আকার, মানে অর্থাৎ এই মাঝখানে এই আকারটাকেই আমাদের ভাঙাতে হবে। তাহলে এটাকেই আমরা ভাঙালাম এবং এই ভাঙানোর মাধ্যমে আমরা এখানে কি পেলাম? সরেয় যোগ সরেয়া যোগ সরেয়া ইকুয়াল টু আকার। তাহলে দেখো যে আমরা এই থেকে এই উদাহরণের মাধ্যম থেকে এখন আমরা এখানে পাইতেছি যে আসলেই কিন্তু এটা শব্দে শব্দের মিলন না, এটা মিলন হলো কিসের? বর্ণ অথবা বর্ণের সাথে, অথবা শব্দ অথবা কি ধ্বনি অথবা ধ্বনির সাথে। তাহলে আমরা এটা সাধারণত লিখতে পারি যে সন্ধি শব্দের অর্থ আমরা এ থেকে পরিষ্কার বুঝতে পারি যে সন্ধি শব্দের অর্থ ধ্বনি বা বর্ণের মিলন। ধ্বনি শব্দের অর্থ হলো ধ্বনি বা বর্ণের মিলন, অর্থাৎ ধ্বনির সাথে ধ্বনির মিলন, বর্ণের সাথে বর্ণের মিলন। এই হলো আমরা এ থেকে পাইলাম সন্ধি শব্দের অর্থ কি এবং এর সংজ্ঞাও আমরা কিছুটা বুঝতে পেরেছি। এখন এখানে দেখো যে সন্ধি সন্ধিটা দুই ধরনের হয়ে থাকে, মানে সন্ধির সন্ধির মিলনটা কি ধ্বনির মিলনটা দুই ধরনের হয়ে থাকে। এই ধ্বনির মিলন বা বর্ণের মিলন দুই ধরনের হয়ে থাকে। ধ্বনির মিলন দুইভাবে হয়ে থাকে। এক হলো কি বর্ণের পূর্ণ মিলন, এক নম্বরে হলো বর্ণের পূর্ণ মিলন, আরেকটা হলো বর্ণের আংশিক মিলন। তাইলে বর্ণের পূর্ণ মিলনটা কিভাবে? যেমন নবযোগর্ণ ইকুয়াল টু কি নবার্ণ। এখানে দেখো নব লিখতে আমরা শেষ বর্ণ পেলাম স্বরেয় এবং অন্য লিখতে প্রথম বর্ণ পেলাম স্বরেয়, ইকুয়াল টু উভয় মিলে হলো তোমার স্বরেয়। তাইলে এখন দেখো এখানে দুটোটাই কিন্তু পূর্ণ বর্ণ আছে, তাইলে বর্ণের পূর্ণ মিলন হলো। তারপরে 2 নম্বরে আছে বর্ণের আংশিক মিলন। বর্ণের আংশিক মিলন এটা কি? যেমন নি যোগ চয় ইকুয়াল টু নিশ্চয়। এখন নিশ্চয় লিখতে আমি এখানে পাইলাম নি অর্থাৎ বিসর্গ যোগ চ, তাইলে এখানে কিন্তু আমাদের পূর্ণ বর্ণের মিলন হয়নি। এবার আসি আমরা সন্ধির উদ্দেশ্য নিয়ে। সন্ধির উদ্দেশ্য আবার তোমার দুই ধরনের, একটা হলো স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা, 2 নম্বরে হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন। তাইলে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা এটা আমরা কি করে বুঝলাম? দেখো এখানে আমরা বললাম, প্রথম উদাহরণ আমরা দিলাম বিদ্যা যোগ আলয়। এখন দুটোটাই কিন্তু আলাদা আলাদা শব্দ, দুটোটারই কিন্তু
নিজ নিজ অর্থও আছে। এখন আমরা এটা আলাদা আলাদা শব্দ, এটা যদি আমরা উচ্চারণ করতে যাই যে বিদ্যালয়, তাইলে এটা কি উচ্চারণ করতে একটু মানে কঠিন লাগে, অর্থাৎ সহজ শোনায় না। যখন আমরা বলবো যে বিদ্যালয়, একই সাথে যখন আমরা এটা মিলন ঘটাইলাম, তখন দেখো আমরা বললাম কি বিদ্যালয়। এখন বিদ্যালয়টা কি উচ্চারণ করতে সহজ হচ্ছে না, এজন্য প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা। এরপরে দেখো 2 নম্বরে আছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। ধ্বনিগত মাধুর্য সম্পাদন, তাইলে ধ্বনিগত মাধুর্য সম্পাদন বলতে আমরা কি আবার পাই? যেমন দেখো এখানে আছে বিদ্যা, বললাম দুইটা আলাদা আলাদা শব্দ, বিদ্যা আলয়। কেমন? তখন দেখো যে বিদ্যা আলয় যখন আমি বললাম, তখন শুনতে কিন্তু তেমন একটা ভালো শোনায় না। আমি যখন বলবো বিদ্যালয়, তখন কিন্তু আমাদেরকে শুনতে কি শোনা যাবে, মানে শ্রুতিমধুর লাগবে। এজন্য এটা কি করে? ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। এরপরে আমরা আসব সন্ধির প্রকারভেদে। সন্ধি আসলে কত প্রকার, এই প্রকারটা নিয়ে অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা পরীক্ষার সময় তোমার মানে সমস্যায় ভোগে। কেমন যে এটা কি 2 প্রকার না সন্ধি 3 প্রকার, এরকম অনেক সময় তারা সমস্যায় পড়ে থাকে। আবার অনেকে 5 প্রকারও বলে। তাহলে কিভাবে আমরা প্রথমেই সন্ধির প্রকারভেদটা কি করব, যে এখানে সন্ধি আছে, সন্ধি প্রথমেই মূলত হলো কি 2 প্রকার। সন্ধি মূলত কত প্রকার? 2 প্রকার। এটা হলো কি, একটা হলো বাংলা সন্ধি আর একটা হলো তৎসম সন্ধি। তাইলে আবার এই যে আমরা বাংলা সন্ধিটাকে কিন্তু আবার আমরা কয় ভাগে ভাগ করব? 2 ভাগে ভাগ করব। এই 2 ভাগ হলো কি, একটা হলো স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। তাহলে আবার আমরা তৎসম সন্ধি যেটা আছে, সেই সন্ধিটাকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। তাহলে সেটা হলো কি, প্রথম ভাগটা হলো স্বরসন্ধি, দ্বিতীয় ভাগ হলো ব্যঞ্জন সন্ধি, তৃতীয় ভাগ হলো বিসর্গ সন্ধি। এখন দেখো আমরা এখানে অনেক সময় বলি 2 প্রকার, অথবা বলি 3 প্রকার, অথবা উভয় মিলে তারপরে বলি কি 5 প্রকার। না, আমরা এটা করব না। আমরা যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে মোট সন্ধি কত প্রকার, তখন আমরা লিখব, কারণ এখানে দেখো স্বরসন্ধি আছে, বাংলা সন্ধির ভিতরে এখানে স্বরসন্ধি আছে, এখানে ব্যঞ্জন সন্ধি আছে। তৎসম সন্ধির ভিতরে এখানে স্বরসন্ধি আছে, এখানে ব্যঞ্জন সন্ধি আছে, এখানে বিসর্গ সন্ধি আছে। তাহলে দেখো এখানকার স্বরসন্ধি এখানকার স্বরসন্ধি মিলে গেল, এখানকার ব্যঞ্জন সন্ধি এখানকার ব্যঞ্জন সন্ধিতে মিলে গেল। তাইলে এই 2টা যেহেতু একই, তাহলে বাকি থাকে কি বিসর্গ সন্ধি। তাহলে কত প্রকার হলো? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে মোট যখন আমাদেরকে জিজ্ঞেস করবে বা পরীক্ষায় আসবে যে মোট সন্ধি কত প্রকার, তখন আমরা লিখব মোট সন্ধি হলো 3 প্রকার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসি যে সন্ধির সংজ্ঞা নিয়ে। কেমন? তাইলে স্বর স্বরসন্ধির সংজ্ঞা। এখানে দেখো যে আমরা স্বরসন্ধির সংজ্ঞাটা সাধারণত দেখি যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের, অথবা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। অর্থাৎ আমরা এখানে আমাদের স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরবর্ণ হলো 11টা। তাইলে এই 11টা স্বরবর্ণের মানে প্রথমটাও স্বরবর্ণ হবে,
দ্বিতীয়টাও স্বরবর্ণ হবে। এখানে যেমন আমরা বর্ণের মিলন ঘটাইলাম বা ধ্বনি ধ্বনির মিলন ঘটাইলাম, তাহলে কি হলো, এখানেও দেখো এই পূর্ববর্ণ যেটা এখানে আমরা এর আগে ধ্বনি কিন্তু দুই ধরনের লিখেছি। দেখো যে একটা হলো পূর্বধ্বনি আর একটা হলো পরধ্বনি, অর্থাৎ স্বরবর্ণের সাথে স্বরবর্ণ অথবা স্বরধ্বনির সাথে স্বরধ্বনি। তাহলে এখানে দেখো পূর্বধ্বনি আর পরধ্বনি কেমন, এই যে দুইটা ধ্বনি, অর্থাৎ একটা ধ্বনির সাথে আর একটা ধ্বনি, এখানকার পূর্বধ্বনিটাও হবে স্বরবর্ণ আর পরধ্বনিটাও হবে স্বরবর্ণ। এইভাবে মিলে কিন্তু আমাদের এই স্বরসন্ধি হয়ে থাকে। এই গেল আমাদের স্বরসন্ধির সংজ্ঞা। এটার উদাহরণ হিসেবেও তোমরা নিতে পারো। যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে এখানে দেখাইছি যে বিদ্যা যোগ আলয়। এখানে দেখো এটা কিন্তু আমাদের উভয়টাই বিদ্যা লিখতে সরেয়া, আলয় লিখতে সরেয়া ইকুয়াল টু আকার। তাইলে এখানে দেখো যে পূর্বধ্বনিও আমার স্বরে আছে, পরধ্বনিও কিন্তু আমার স্বরে আছে, উভয় মিলে আকার হয়েছে। তাইলে এই দুইটাই কিন্তু আমার কি স্বরবর্ণ, দুইটাই হলো আমার স্বরবর্ণ, তাইলে অথবা স্বরধ্বনি। এর উভয় মিলে আমরা কি করলাম, স্বরধ্বনি করলাম। আর এরপরে আমাদের আছে ব্যঞ্জন সন্ধি। তাইলে ব্যঞ্জন সন্ধিটা আবার হবে কি, যেমন পূর্বধ্বনি তোমার স্বরবর্ণ থাকতে পারে, তার সাথে পরধ্বনিটা ব্যঞ্জন বর্ণ হবে, অথবা পূর্বধ্বনি তোমার ব্যঞ্জন ধ্বনি হইতে পারে, পরের ধ্বনিটা আবার স্বর হইতে পারে। এইভাবে আমরা ব্যঞ্জন ধ্বনিটা অর্থাৎ স্বরে ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে স্বরে অথবা ব্যঞ্জনে ব্যঞ্জনে আমরা মিলন করে কি করব, ব্যঞ্জন সন্ধিটাকে করব। তাইলে আজকে আমরা এর পরেরটা বিসর্গ সন্ধি নিয়ে আমরা আরেক সময় আলোচনা করব। তবে বিসর্গ সন্ধিটা কিন্তু আলাদা কোনো কিছু নয়, এটা ব্যঞ্জনেরই একটা অংশ। তাইলে আমরা আজকের পাঠে আরও দেখি যে এই স্বরসন্ধিটা আমরা কিভাবে ভাঙাতে পারি, এটার কিছু নিয়ম সহজ পদ্ধতি। আমরা জানি যে সন্ধিটা আমাদের অনেকের কাছেই আমরা খুব কঠিন মনে করি, আসলে কিন্তু বোঝার কতগুলি সহজ পদ্ধতি আছে, কতগুলি নিয়ম আছে। এইগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে দেখা যাবে যে আসলেই সন্ধি তেমন কঠিন কিছু না। তাইলে আমরা দেখো এখানে আমরা স্বরসন্ধির কয়েকটা নিয়ম দেখব। সেখানে স্বরধ্বনির কয়েকটা নিয়ম আছে, যেমন 11টা নিয়ম। কেমন, 11টা বর্ণও কিন্তু স্বরবর্ণও কিন্তু 11টা, আর নিয়মও আমি 11টাই লিখলাম। এই 11টা নিয়ম যদি আমি ফলো করি, আশা করি আমরা যদি এটা ফলো করতে পারি তাহলে সন্ধি আমাদের কাছে কঠিন কোনো বিষয় হবে না। তাইলে এখন দেখো যে আমরা প্রথমেই কিন্তু 6টা নিয়ম শিখব, এরপরে আমরা আরও 5টা নিয়ম শিখব। তাহলে প্রথম 6টা নিয়ম, এখানে প্রথম 6টা নিয়মের 1 নম্বর নিয়ম হলো, লিখলাম আমি যে স্বরেয় অথবা স্বরেয়া, স্বরেয় অথবা স্বরেয়ার সাথে, অর্থাৎ আমরা যদি স্বরেয় এবং স্বরেয়া এই স্বরগুলি আমরা যদি এই স্বরবর্ণের সাথে স্বরেয় এবং স্বরেয়া, স্বরবর্ণের সাথে স্বরেয় এবং স্বরেয়া যদি আমরা মিলন করি তাহলে উভয় মিলে আকার হয়, উভয় মিলে কি হবে, আকার হবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে কিভাবে আমরা এটা করতে পারি। যেমন এখানে আছে দেখো হিমালয়। তাহলে এই ক্ষেত্রে আমরা করব কি, এটাকে ভাঙাবো যখন, তখন আমরা কি করব, হিম যোগ আলয় ইকুয়াল টু হিমালয়। এটা আমরা করব কি, হিমালয়। তাইলে এই হিমালয় করতে গিয়ে দেখো যে এখানে আমরা স্বরেও আনবো না স্বরে আনবো, আবার এখান থেকেই আমরা স্বরেও নেব না স্বরে আনবো, এটা আমরা কি করব, এটা আমাদেরকে বেশিরভাগ মিন করবে অর্থের উপরে।
কেমন অর্থের উপরে বিবেচনা করে দেখতে হবে। যেমন হিমালয় বলতে প্রথমে আসে কি হিম, হিম অর্থ কি শীতল, আর আলয় অর্থ কি, তার সাথে আছে আলয়, আলয় অর্থ ঘর মানে শীতল ঘর অথবা ঠান্ডা ঘর। তাহলে এখানে দেখো হিম লিখতে অ আসছে, তাইলে এখান থেকে আমরা নিব কি অ, এখান থেকে আমরা নিব অ। এরপরে আলয় লিখতে দেখো এখানে আমি কি পাইলাম, আলয় লিখতে এখানে স্বরেও নেব না আ নিব, আলয় লিখতে কিন্তু আসে আমার আ, তাইলে আমি এখানে লিখব কি আ। তাইলে এটা আমি লিখে নিলাম, তাইলে কি হলো আকার হলো। এরপরে আরো একটা উদাহরণ আমি তোমাদেরকে লিখে দেই। যেমন দেখো এখানে আছে কি যথার্থ, তাইলে এখানেও আমরা সেইভাবেই যে স্বরেও আসবে না স্বরে আসবে, আবার এখান থেকে স্বরেও আসবে না স্বরে আসবে। তাইলে যথার্থ লিখতে আমরা এখানেও এরকম শব্দে আমরা বিভক্ত করব। তাইলে কি হলো ভাঙানোর সময় এখানে যথার্থ লিখতে মানে যথা, যথা এটা একটা শব্দ, তাইলে যথা লিখতে কি আসলো শেষ বর্ণ আসলো কি স্বরেয়া, তাইলে আমরা এখান থেকে কি নিব স্বরেয়া, স্বরেয়া না নিয়ে আমরা নিব কি স্বরেয়া, তাইলে আমরা এখানে স্বরেয়া নিলাম। এরপরে আমরা কি করলাম যথার্থ, তাইলে কি যথাযোগ কি অর্থ, তাহলে অর্থ লিখতে কি আসলো এখানে স্বরেও, স্বরেও আসলো, তাইলে এখান থেকে আমরা নিয়ে গেলাম কি স্বরেও। তাইলে এখন আমরা কিভাবে মিলন ঘটালাম দেখো, স্বরেয়া প্রথমে পাইলাম আমরা স্বরেয়া, তারপরে আমরা পাইলাম স্বরেও, তাহলে স্বরেয়া যোগ স্বরেয় ইকুয়াল টু আকার। এইভাবে আমরা আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি, আমাদের বইতে আরো অনেক ধরনের অনেক ধরনের উদাহরণ আছে এখানে দেখো। যেমন আমরা এখানে করতে পারি কি, যেমন প্রাণাধি, প্রাণ যোগ অধিক, তারপরে আবার আছে হস্তান্তর, হস্ত যোগ অন্তর, তারপরে আবার হিতাহিত, হিত যোগ অতি, তারপরে আছে কি দেবালয়, দেবযোগ আলয়, রত্নাকর, রত্নযোগ আকর, তারপরে আছে কি সিংহাসন, সিংহ যোগ আসন, তারপরে আশাতীত, আশা যোগ অতীত, এরপরে আছে কথামৃত, কথা যোগ অমৃত, তারপরে আমরা বলতে পারি মহার্ঘ, মহাযোগ অর্ঘ, এরপরে আছে মহাশয়, মহাযোগ আশয়। এইভাবে আমরা নরাধম, নরযোগ অধম, এইভাবে আমরা এরকম আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি। তাহলে বন্ধুরা দেখো যে এখানে সন্ধি কি খুব কঠিন বিষয়, আমরা যদি সাধারণত এই নিয়মগুলি, এই নিয়ম কয়টা যদি মানি, আশা করি আমরা খুব সহজেই সন্ধি বিচ্ছেদ করতে পারবো। তবে আজকের ক্লাসে তোমাদেরকে আর আমি দিতে আজকের ক্লাসে এ পর্যন্তই রইল। আগামী ক্লাসে আমরা বাকি যেই 10টা নিয়ম আছে সেই 10টা নিয়ম আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেখাবো। এখন তোমরা এই যে আমি যতটুকু কথা বললাম এখানে, এইটুকুকে আশা করি যে ভালোভাবেই বুঝতে পারছো। তাহলে আমি ক্লাস শেষে তোমাদেরকে আবারও জানাই আন্তরিক আমার শুভেচ্ছা, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা নিয়েই আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।